আজকের লেকচারটি হবে তোমাদের সলিউশন চ্যাপ্টারের 21 নম্বর লেকচার। লাস্ট 20 নম্বর লেকচারে ডিপ্রেশন ইন ফিজিং পয়েন্ট মানে কোয়ালিটেটিভ প্রপার্টি স্টার্ট করেছিলাম। আজকে ফার্স্ট তোমরা কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি, সেগুলো দেখে নাও। সলিউশন containing 0.15 gram solute in 15 gram solvent boils at a temperature 216 degree centigrade more than the pure solvent. What is the molar mass of the substance? KB এর ভ্যালু দেওয়া আছে 2.16 ডিগ্রি সেন্টিগ্রেড পার মোলার। কোশ্চেনটা ভালো মতো পড়ো, দেখো কি বলছে। একটা সলিউশন, a solution containing 0.15 gram solute in 15 gram of solvent boils at a temperature 0.216 degree centigrade more than the pure solvent। মানে আমাদের এটা কি দেওয়া আছে, ডেল্টা টিবি এর ভ্যালু দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সাবস্টেন্স, মানে তোমরা সলিউট হিসেবে যেই সাবস্টেন্সটাকে তোমরা মিশিয়েছো সলভেন্টের মধ্যে, এই যে 0.15 গ্রাম, সেই যে সলিউটটা সেটার মোলার মাস কত সেটা তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, আমাদের ইনফরমেশন কী কী গিভেন আছে, আর আমরা বার করবো কি, ডেল্টা টিবি ইজ ইকাল টু কেবি ইন্টু স্মল এম। স্মল এম হচ্ছে আমাদের মোলালিটি। আচ্ছা, মোলালিটি কীভাবে বার করে একবারে লিখবো। হ্যাঁ, দেখো ডেল্টা টিবি এর ভ্যালু কত, ডেল্টা টিবি এর ভ্যালু হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0.216। ঠিক আছে, কেবি এর ভ্যালু কত দেওয়া আছে 2.16 ইন্টু, এবার মোলালিটি স্মল এম, নাম্বার অফ মোলস অফ সলিউট, আমাদের সলিউটের মাস কত দেওয়া আছে 0.15 গ্রাম। আমাদের মোলার মাস বার করতে হবে সলিউটের, তাহলে মোলার মাস অফ দ্য সলিউট, সলিউটকে আমরা বি দিয়ে দেখাই, বাই মাস অফ সলভেন্ট কত, সলভেন্ট হচ্ছে 15 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করতে হবে। এই জায়গাটাকে কে বোঝনি, যারা যারা বোঝনি কনসেন্ট্রেশন টার্ম, মানে এই সলিউশন চ্যাপ্টারের স্টার্টিং লেকচার দেখো। এটা হচ্ছে কি বলে, এম কি, এম হচ্ছে মোলালিটি। মোলালিটি কি জিনিস, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন, সরি ভুল বললাম, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। তাহলে আমাদের সলিউট কি, সলিউট হচ্ছে আমাদের 0.15 গ্রাম মেশানো হয়েছে, আর সেটার নাম্বার অফ মোলস কত, গিভেন মাস বাই মোলার মাস, এই মোলার মাসটা আমাদের বার করতে হবে, বাই সলভেন্টের মাস কত 15 গ্রাম, এটাকে কিসে রাখতে হবে, কেজিতে, গ্রামে না। তাহলে 15 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করে 1000 দিয়ে ভাগ। এবার সলভ করো, এখান থেকে মাস অফ সলভেন্ট বার করো। 0.216 is equal to 2.16 into 0.15 by molar mass of B into, এটা উপরে চলে যাবে 1000 by 15, তাই তো। দশমিক উঠাও, 1 2 3 3টা শূন্য, দশমিক উঠাও 1 2টো শূন্য, দশমিক উঠাও 15 1 2টো শূন্য। আচ্ছা, এবার কাটাকাটি করো, 1 2 2টো শূন্য কাটা, একটা শূন্য কাটা, 15 15 কাটা, 216 216 কাটা, তাহলে আমাদের কি থাকলো, m molar mass of solute is equal to
10 দিয়ে 1000কে 100 বার, কত হবে 100 গ্রাম পার মোল। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কিভাবে করলাম? যে কেউ কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা ব্যাক করে নিয়ে দেখে নেবেন। Boiling point of an aqueous solution is 100.26 degree centigrade. Find freezing point of this solution. Boiling point of an aqueous solution is 100.26 degree centigrade. Find the freezing point of this solution. আচ্ছা, এবার দেখো এই কোশ্চেনে একটা জিনিস যদি বুঝে যাও তাহলে তোমাদের কোশ্চেনে আর কিচ্ছু নেই। সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ অ্যান, কি বলছে, অ্যাকোয়াস সলিউশন বলছে। অ্যাকোয়াস সলিউশন, যখন অ্যাকোয়াস সলিউশন তার মানে কি, সলভেন্ট ইজ ওয়াটার, তার মানে জলের ফ্রিজিং পয়েন্ট কত? জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস, এবার আর কিচ্ছু নেই। আমরা কি করব? আমরা কম্পেয়ার করে বার করব ফ্রিজিং পয়েন্ট। ডেল্টা টিবি বাই ডেল্টা টিএফ ইজ ইকাল টু কেবি ইন্টু মোলালিটি বাই কেএফ ইন্টু মোলালিটি। মোলালিটি কেটে দাও। আচ্ছা, ডেল্টা টিবি কি ছিল? ডেল্টা টিবি হচ্ছে টিবি মাইনাস টিবি নট, তাই তো? তাহলে ডেল্টা টিবির ভ্যালু কত? টিবি এখানে কত? 100.26 আর টিবি নটের ভ্যালু হচ্ছে 100। তাহলে আমাদের ডেল্টা টিবি এর ভ্যালু কত বেরোলো? 0.26 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এবার ভ্যালু পুট করো। ডেল্টা টিবি হচ্ছে 0.26 বাই ডেল্টা টিএফ ইজ ইকাল টু কেবি। জলের জন্য কেবির ভ্যালু কত ছিল? 0.52 আর কেএফ এর ভ্যালু কত ছিল? 1.86। দশমিক কাটা 26 দুগুণে 52, 2 দিয়ে। আর আরো এইভাবে এদিকে করো। ডেল্টা টিএফ ইজ ইকাল টু কত হবে? ডেল্টা টিএফ ইজ ইকাল টু 1.86 বাই 2 ইজ ইকাল টু 1.86 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের কী বেরোলো? ডেল্টা টিএফ বেরোলো। আচ্ছা, আমাদের কী বার করতে বলেছে? ফ্রিজিং পয়েন্ট বার করতে বলেছে। তো ডেল্টা টিএফ ইজ ইকাল টু কি? টিএফ নট মাইনাস টিএফ। তো আমাদের ডেল্টা টিএফ দেওয়া আছে। ডেল্টা টিএফ এর ভ্যালু কত? 0.93 ইজ ইকাল টু আমাদের টিএফ নটের ভ্যালু কত? জলের ক্ষেত্রে 0 হয়, সবাই জানো, মাইনাস টিএফ और টিএফ ইজ ইকাল টু কত হবে? মাইনাস টিএফ ইজ ইকাল টু, এই জিরোটা এদিকে আসলে কী হবে? মাইনাস হবে 0.93 और এই মাইনাস চিহ্নটা এদিকে গেলে কী হবে? টিএফ ইজ ইকাল টু মাইনাস 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে করলাম? আমাদের একটা বয়লিং পয়েন্ট দেওয়া আছে, বয়লিং পয়েন্ট অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন দেওয়া ছিল 100.26 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দিস সলিউশন। এতটুকুই আমাদের ইনফরমেশন কোশ্চেনে প্রোভাইড ছিল। কিন্তু একটা ইনফরমেশন সেটা বলা ছিল হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন মানে আমরা বুঝে নিব কি, আমাদের সলভেন্ট হচ্ছে এখানে জল। জলের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর বয়লিং পয়েন্ট হয় হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
আচ্ছা, আমরা কি করব, আমাদের কাছে মোলালিটি বা অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই, সেই জন্য আমাদের মোলালিটিকে সরাতে হবে। এই জন্য আমরা কি করব, কম্পেয়ার করে করব। আমরা কি জানি, ডেল্টা টিভি ইজিক্যাল টু কেবি ইন্টু এম আর ডেল্টা টিএফ ইজিক্যাল টু কেএফ ইন্টু এম, দুটোকে ভাগ করে দিলাম। মোলালিটি কাটা গেল। ডেল্টা টিভি কত, ডেল্টা টিভি ইজিক্যাল টু টিভি মাইনাস টিভি নট। ডেল্টা টিভি ইজিক্যাল টু টিভি এর ভ্যালু কত আমাদের 100.26 মাইনাস টিভি নট হচ্ছে 100 জলের ক্ষেত্রে, আমাদের ডেল্টা টিভি এর 0.26। এবার ডেল্টা টিভি জায়গায় 0.26, নিচে হচ্ছে ডেল্টা টিএফ ইজিক্যাল টু জলের ক্ষেত্রে কেবি ওয়াটার কত 0.52, কেএফ ওয়াটার 1.86। এটা কোশ্চেনে দেওয়া ছিল না, আর তোমাদের আমি আগের লেকচারে লিখিয়েছি। ভ্যালু পুট করলাম, সেখান থেকে আমাদের ডেল্টা টিএফ এর ভ্যালু হলো 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ডেল্টা আমাদের বার করতে হবে কি, টিএফ এর ভ্যালু বার করতে হবে, মানে আমাদের কি বলেছে, ফ্রিজিং পয়েন্ট বার করতে বলেছে সলিউশনের। তাহলে ডেল্টা টিএফ ইজিক্যাল টু টিএফ নট মাইনাস টিএফ। তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু 0.93, আর টিএফ নটের ভ্যালু জলের ক্ষেত্রে কত হয় 0 ডিগ্রি, মানে জল হচ্ছে জলের ফ্রিজিং পয়েন্ট কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এখান থেকে আমাদের টিএফ এর ভ্যালু বেরিয়ে গেল কত, মাইনাস 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? Boiling point of an aqueous solution is 100.52 degree centigrade. Find the freezing point of the solution which is made by mixing equal weight of water in above solution. AIMS 1997 এর কোশ্চেন। কোশ্চেনটা ভালো মতো পড়ো। দেখো কি বলছে, বয়লিং পয়েন্ট অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন, একটা অ্যাকোয়াস সলিউশনের বয়লিং পয়েন্ট হচ্ছে 100.52 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। ফাইন্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন হুইচ ইজ মেড বাই মিক্সিং ইকুয়াল ওয়েট অফ ওয়াটার ইন অ্যাবাভ সলিউশন। তোমরা কি করলে, এই যে সলিউশন ছিল যেটার বয়লিং পয়েন্ট ছিল 100.52 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইটার মধ্যে ইকুয়াল ওয়েট সেম ওয়েটের জল মেশালে, জল মিশিয়ে নিয়ে তোমরা যে সলিউশনটা নতুন তৈরি করলে জল মেশানোর পরে, সেইটার ফ্রিজিং পয়েন্টটা তোমাদের বার করতে বলেছে। আচ্ছা, তা আমাদের সলভ করবো কীভাবে, এটা AIMS 1997 কোশ্চেন। আমাদের প্রথমে কী ছিল, এটা আমাদের সলিউশন ছিল। ফার্স্টে আমাদের টিবি এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 100.52 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে আমাদের ডেল্টা টিবি কত, একবারে লিখছি 0.52 ডিগ্রি সেন্টিগ্রেড, যেহেতু কী বলছে অ্যাকোয়াস সলিউশন মানে সলভেন্ট হচ্ছে জল। আচ্ছা, সেকেন্ডলি আমরা কি করলাম, এই যে সলিউশনটা এটার মধ্যে সেম ওয়েটের আমরা জল মিশিয়ে দিলাম, জল মিশিয়ে এখান থেকে এতগুলো সলিউশন তৈরি করলাম। এইবার আমাদের বলেছে আমাদের কি বলেছে, find the freezing point of the solution which is made by mixing equal weight of water in the above। আমরা এটার মধ্যে সেম পরিমাণ জল মিশিয়েছি, ঠিক আছে। আচ্ছা,
আমাদের ডেল্টা টিবি ইজিক্যাল টু কী ছিল, কেবি ইন্টু স্মল এম। আর ডেল্টা টিবি এর ভ্যালু কত, ডেল্টা টিবি এর ভ্যালু হচ্ছে 0.52, কেবি এর ভ্যালু জলের ক্ষেত্রে কত হয় 0.52 ইন্টু মোলালিটি, 0.52 কথা। তাহলে আমরা এখানে এই সলিউশনের মোলালিটি পেয়ে গেলাম কত, 1 মোলাল। এতটুকু সবাই বুঝলে কিভাবে আমরা 1 মোলাল বার করলাম মোলালিটি। এই 1 মোলাল মানে কি, 1 মোল সলিউট ইন 1 কেজি ওয়াটার। 1 মোলাল মানে কি, 1 মোল সলিউট আছে 1 কেজি জলের মধ্যে, যেহেতু সলভেন্ট হিসেবে আমরা জল নিয়েছি। আচ্ছা, এবার আমরা আসবো নতুন করে আমরা যেই আমাদের সলিউশনটা তৈরি করলাম সেটাতে। নাম্বার অফ মোলস অফ সলিউট, 1 মোল 1 মোলই আছে, কারণ আমরা খালি জল মিশিয়েছি। আচ্ছা, ওয়েট অফ ওয়াটার প্রথমে ছিল কত, 1 কেজি, আমরা নতুন করে আরও সেম 1 কেজি মেশালাম, তাহলে আমাদের টোটাল ওয়েট হয়ে গেল কত, জলের 2 কেজি হয়ে গেল। তাই তো আমরা কি বলেছি, ইজ মেড বাই মিক্সিং ইকুয়াল ওয়েট অফ ওয়াটার। আমরা আগে যতখানি জল ছিল আবার ততখানি জলই আমরা মিশিয়েছি, তাহলে আগে 1 কেজি ছিল, আবার আরও 1 কেজি মেশানোর পরে হয়ে গেল কত, 2 কেজি। তাহলে আমাদের এখান থেকে নতুন এই সলিউশনের মোলালিটি কত বেরোবে, নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে 1 বাই মাস অফ দ্য ওয়াটার ইন কেজি, 2 কেজি, হাফ 1/2। এতটুকু সবার ক্লিয়ার? এটাকে আমরা কি লিখতে পারি, 0.5 মোলার লিখতে পারি, ঠিক আছে। তাহলে ডেল্টা টিএফ ইজিক্যাল টু কী হবে, কেএফ ইন্টু নতুন আমাদের মোলালিটি। কেএফ এর ভ্যালু জলের ক্ষেত্রে হয় 1.86 ইন্টু 1/2। তাহলে ডেল্টা টিএফ ইজিক্যাল টু কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল্টা টিএফ এর ভ্যালু আমাদের কত আসো, 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড আসো। এবার আমাদের বার করতে বলেছে কি, ফ্রিজিং পয়েন্ট বার করতে বলেছে। আচ্ছা, ডেল্টা টিএফ ইজিক্যাল টু টিএফ নট মাইনাস টিএফ। আমাদের এই টিএফ এর ভ্যালু বার করতে হবে 0.93 ইজিক্যাল টু 0, যেহেতু জল ওই জন্য ফ্রিজিং পয়েন্ট কত, 0 টিএফ। এটা ওভারঅল সলভ করার পরে আমাদের আনসার কত আসবে, টিএফ ইজিক্যাল টু মাইনাস 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল সবার, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে করলাম। আমাদের কোশ্চেনে বলা ছিল একটা সলিউশন যেটার মধ্যে বয়লিং পয়েন্ট হচ্ছে 100.52 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের বলেছে এই সলিউশনের মধ্যে যতখানি জল ছিল তোমরা আবার ততখানি জল মিশিয়ে নিয়ে যে সলিউশনটা তৈরি হলো সেটার ফ্রিজিং পয়েন্ট বার করো। তাহলে আমাদের কি হলো, এখানে আমরা এখান থেকে এই প্রথম যে আমাদের ইনফরমেশন সেটা থেকে আমরা মোলালিটিটা আবার করলাম, আমাদের 1 মোলাল বেরোলো। 1 মোলাল মানে কি, 1 মোল সলিউট ইন 1 কেজি সলভেন্ট অথবা 1 কেজি ওয়াটার, অ্যাকোয়া সলিউশন বলছে। আমরা নতুন সলিউশনে কি করেছি, সেম পরিমাণ জল মিশিয়েছি। তাহলে আমাদের জল আগে ছিল কত, 1 কেজি, আবার আমরা 1 কেজি মিশালাম, হলো কত, 2 কেজি। নাম্বার অফ মোলস অফ সলিউট আমরা চেঞ্জ করিনি, সেটা 1 মোলই আছে। তার নতুন মোলালিটি আমাদের বেরোলো কত, 1/2। এবার নতুন মোলালিটি দিয়ে আমরা কী বার করলাম, ডেল্টা টিএফ বার করলাম, আমাদের বেরোলো কত, 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ডেল্টা টিএফ ইজিক্যাল টু টিএফ নট মাইনাস টিএফ, আমাদের টিএফ এর ভ্যালু বার করতে হবে। এখান থেকে আমরা সলভ করলাম, আমাদের বেরিয়ে গেল মাইনাস 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? এটা এনস 1997 কোশ্চেন। তোমরা যতটা কঠিন ভাবো অতটা কঠিন না, কোশ্চেনগুলো যদি ভালো মতো একটু পড়ো তাহলেই হয়ে যাবে। যদিও পরীক্ষার হলে সেভাবে শান্তশিষ্টভাবে পড়ার মতন সুযোগ থাকে না, মাথায় প্রচণ্ড প্রেশার থাকে। এই জন্য যতটা প্র্যাকটিস করবে তত প্রেশার হ্যান্ডেল করা শিখবে। এবার আসবো ডেল্টা টিএফ এর অ্যাপ্লিকেশনের একটা কোশ্চেন। ইন কোল্ড regions ethylene glycol is used as
agent in car engines. To prevent damage to engines. How much glycol must be added to a car radiator filled with 4 kg water in order to decrease the freezing point up to -6 degrees centigrade. দেখো কি বলছে, ইন কোল্ড রিজিয়ন্স, ঠান্ডা জায়গায় ইথাইলিন গ্লাইকল ইজ ইউজড অ্যাজ অ্যান্টি ফ্রিজ এজেন্ট ইন কার ইঞ্জিনস টু প্রিভেন্ট ড্যামেজ টু ইঞ্জিনস। ইথাইলিন গ্লাইকল অ্যান্টি ফ্রিজ এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় ঠান্ডা জায়গায় গাড়ির যে ইঞ্জিন সেটাকে ড্যামেজের হাত থেকে বাঁচানোর থেকে। How much glycol must be added to a car radiator filled with 4 kg of water in order to decrease the freezing point up to -6 degree centigrade? তোমাকে বলেছে যে 4 কেজি, যেই একটা গাড়ি সেই গাড়ির মধ্যে 4 কেজি জল আছে, মানে রেডিয়েটারের মধ্যে সার্কুলেট হচ্ছে, সেটার মধ্যে কত পরিমাণ ইথাইলিন গ্লাইকল মেশালে সেই যে জলটা আছে সেই জলের ফ্রিজিং পয়েন্টটা 0 ডিগ্রি থেকে নিচে নেমে -6 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। মানে জলটা আগে যখন পিওর জল ছিল তখন 0 ডিগ্রিতে বরফ হয়ে যেত, এখন সেটা -6 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে কী হবে, বরফ হবে। এটা তোমাদের বার করতে বলেছে। আচ্ছা, আমাদের অপশন কোশ্চেনে আমাদের ইনফরমেশন কি আছে, ডেল্টা টিএফ ইজ ইকাল টু টিএফ নট মাইনাস টিএফ। আচ্ছা, টিএফ নট কত আমাদের 0, আর টিএফ আমাদের কত বলছে -6, তাহলে 0 - -6 ইজ ইকাল টু ডেল্টা টিএফ এর আমাদের ভ্যালু কত বেরোলো, মাইনাসে মাইনাসে প্লাস ইজ ইকাল টু +6 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই তো আমাদের ডেল্টা টিএফ এর ভ্যালু বেরোলো +6 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার আমরা জানি ডেল্টা টিএফ ইজ ইকাল টু কেএফ ইন্টু এম। ডেল্টা টিএফ হচ্ছে 6, কেএফ হচ্ছে জলের ক্ষেত্রে 1.86 ইন্টু মোলালিটি given weight by molar mass of ethylene glycol 62, আর জলের ওজন দেওয়া আছে আমাদের 4 কেজি। এবার এখান থেকে ওয়েটটা বার করতে হবে। এটাকে কাটাকাটি করলে কত হবে, ওয়েট ইজ ইকাল টু 6 × 62 × 4 বাই 1.86। এটাকে যখন তোমরা সলভ করবে তোমাদের আনসার বেরোবে কত, 800 গ্রাম, 800 গ্রাম, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল?
আমাদের বলেছিল কতখানি ইথাইলিন গ্লাইকল 4 কেজি জলের মধ্যে মেশালে সেইটার ফ্রিজিং পয়েন্ট -6 ডিগ্রিতে নামবে। তার মানে ইথাইলিন গ্লাইকলের আমাদের মোলার মাস হচ্ছে 62। আমাদের ডেল্টা টিএফ এর ভ্যালু কত? টিএফ নট মাইনাস টিএফ। টিএফ নট হচ্ছে জল ব্যবহার করা হচ্ছে ওই জন্য 0, আর টিএফ এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে -6। তাহলে 0 মাইনাস -6 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ডেল্টা টিএফ এর আমাদের ভ্যালু বেরোলো কত? +6 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ডেল্টা টিএফ ইজিক্যাল টু কেএফ ইন্টু এম। জলের ক্ষেত্রে কেএফ এর ভ্যালু হচ্ছে 1.86, ডেল্টা টিএফ হচ্ছে 6। এবার এখান থেকে হচ্ছে মোলালিটি, ওয়েট অফ দ্য সলিউট বাই মোলার মাস অফ দ্য সলভেন্ট। এটা হচ্ছে কি হয়ে গেল? নাম্বার অফ মোলস অফ ইথাইলিন গ্লাইকল নিচে ইন্টু মাস অফ সলভেন্ট ইন কেজি, 4 কেজি। এটাকে সলভ করলে আমাদের আনসার বেরিয়ে গেল 800 গ্রাম। বোঝা গেল? এবার কয়েকটা স্টেটমেন্ট না লেখা আছে, এটা ডাইরেক্ট তোমরা মনে রাখবে। RLVP এটার ফুল ফর্ম কি? রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। এটা হচ্ছে অসওয়াল্ড ওয়াকার মেথড। ডেল্টা টিবি হচ্ছে অসওয়াল্ড মেথড। ডেল্টা টিএফ হচ্ছে রাস্ট মেথড। আর পাই বা অসমোটিক প্রেশার, যেটা তোমাদের নেক্সট আসছে টপিক, সেটা হচ্ছে বার্কলে হার্টলে মেথড। Rust method of freezing point determination camphor is used as solvent due to its high Kf. Kf for camphor 37.7 degree centigrade per molar. Kf of water 1.86 degree centigrade per molar. দেখো কি বলছে, এগুলো তোমরা অ্যাজ ইট ইজ মনে রাখবে। RLVP বা রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, এটা হচ্ছে অসওয়াল্ড ওয়াকার মেথড। ডেল্টা টিবি বা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, সেটা হচ্ছে অসওয়াল্ড মেথড। ডেল্টা টিএফ বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হচ্ছে রাস্ট মেথড। আর পাই বা অসমোটিক প্রেশার, যেটা তোমাদের এখন আসবে, সেটা হচ্ছে বার্কলে হার্টলে মেথড।
আচ্ছা, in Rust method, এই যে Rust method, in Rust method the freezing point determination, in Rust method of freezing point determination camphor is used as solvent due to its high Kf. Rust method এ freezing point ডিটারমিনেশনের ক্ষেত্রে ক্যাম্ফরকে সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়, কারণ কি সেটার হাই KF ভ্যালুর জন্য। KF ফর ক্যাম্ফর হচ্ছে 37.7 ডিগ্রি সেন্টিগ্রেড পার মোলার, KF ফর ওয়াটার হচ্ছে 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড পার মোলার। বোঝা গেল? এগুলো অ্যাজ ইট ইজ মনে রাখবে। এবার স্টার্ট করছি osmosis and osmotic pressure, osmosis or and osmotic pressure। দেখো তার আগে একটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন বা SPM। সেমি পারমিয়েবল মেমব্রেন জিনিসটা কি? দ্য মেমব্রেন which allows passage of only solvent molecules through itself is called SPM বা সেমি পারমিয়েবল মেমব্রেন। মানে এটা যদি সেমি পারমিয়েবল মেমব্রেন হয় তাহলে SPM এদিক থেকে এদিকে মনে করো যদি সলিউশন থাকে তাহলে সলভেন্টকে পাস হতে দেবে, সলভেন্ট এদিক থেকে এদিকে যাবে, কিন্তু সলিউটকে এদিক থেকে এদিকে মানে মেমব্রেনটাকে পার করতে দেবে না। আচ্ছা, SPM কি কি? একটা হচ্ছে ন্যাচারাল হয়, ন্যাচারালের মধ্যে কি আছে? প্লান্ট হাইড, অ্যানিমাল স্কিন, আর হচ্ছে সেল মেমব্রেন। আর সিনথেটিকের মধ্যে কি কি আছে? সেলুলোজ অ্যাসিটেট, কপার, ফেরো সায়ানাইড, আর হচ্ছে সেলোফেন। সেমি পারমিয়েবল মেমব্রেন বা SPM বা যেটাকে বাংলায় কি বলে অর্ধভেদ্য পর্দা বাংলায় বলে, এটা কি জিনিস? দ্য মেমব্রেন হুইচ অ্যালাউস প্যাসেজ অফ ওনলি দ্য সলভেন্ট মলিকিউলস থ্রু ইটসেলফ ইজ কল্ড SPM। দ্য মেমব্রেন হুইচ অ্যালাউস দ্য প্যাসেজ অফ ওনলি সলভেন্ট মলিকিউল, শুধুমাত্র কি করে সলভেন্ট মলিকিউলকে পাস করতে দেয়, সলিউটদের পাস করতে দেয় না, সেটাকে বলা হয় কি সেমি পারমিয়েবল মেমব্রেন অথবা অর্ধভেদ্য পর্দা।
মানে এই সলভেন্টকে, এটা যদি এসপিএম হয়, এদিকে যদি সলিউশন থাকে, এদিকে যদি পিওর সলভেন্ট থাকে, তাহলে সলভেন্টকে এদিক থেকে এদিকে পার হতে দেবে, মানে এইটাকে ক্রস করতে দেবে সেমি পারমিয়েবল মেমব্রেন, কিন্তু সলিউটকে পাস হতে দেবে না। আচ্ছা, এসপিএম কত রকমের? একটা ন্যাচারাল মধ্যে কি প্লান্ট হাইড, অ্যানিমাল স্কিন, সেল মেমব্রেন। আর সিনথেটিকের মধ্যে কি সেলুলোজ অ্যাসিটেট, কপার ফেরোসায়ানাইড আর সেলোফেন। এগুলো হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন বা এসপিএম এর উদাহরণ। বোঝা গেল সেমি পারমিয়েবল মেমব্রেন কী জিনিস? এবার আসবো কি অসমোসিস। নেট মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম পিওর solvent to solution through SPM is called osmosis. দেখো কি বলছে, নেট মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম পিওর সলভেন্ট টু দ্য সলিউশন থ্রু এসপিএম ইজ কল্ড অসমোসিস। নেট মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম পিওর সলভেন্ট টু সলিউশন থ্রু এসপিএম ইজ কল্ড অসমোসিস। অসমোসিস কোনটা? অসমোসিস হচ্ছে নেট মুভমেন্ট অফ সলভেন্ট, সলভেন্টের মুভমেন্ট হবে ফ্রম পিওর সলভেন্ট, পিওর সলভেন্টের থেকে সলিউশনের দিকে, সেটাকে কি থ্রু এসপিএম ইজ কল্ড অসমোসিস। মানে যখন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে পিওর সলভেন্ট আর একটা সেই সলভেন্ট দিয়ে তৈরি করা সলিউশনকে আলাদা করা থাকবে, তখন সলভেন্টের মুভমেন্ট হবে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে, তখন সেটাকে আমরা কি বলবো? অসমোসিস বলবো। আচ্ছা, এটা কেন হবে? দেখো, এই ভিতরে কি আছে? এই ভিতরে আছে হচ্ছে সলিউশন, এই বাইরে আছে হচ্ছে পিওর সলভেন্ট। এই ভিতরেরটা হচ্ছে সলিউশন অফ দ্য সলিড সলিউট, যেটার ভেপার প্রেশার হচ্ছে পি টোটাল। বাইরেরটা হচ্ছে পিওর সলভেন্ট, যেটার ভেপার প্রেশার হচ্ছে পি নট এ। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে পি নট এ হচ্ছে পি টোটালের থেকে বড়। এটা যদি আবার কেউ জিজ্ঞাসা করতে কেন, তাহলে আগের লেকচার দেখো, এই লেকচার আর বোঝাবো না। পি নট এ হচ্ছে পি টোটালের থেকে বড়, তার মানে পিওর সলভেন্টের ভেপার প্রেশার কি সলিউশনের ভেপার প্রেশারের থেকে বেশি। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে সলিউশন, এটার যে ফ্লোটা, এটা নিচের দিকে, মানে সলিউশনের ফ্লোটা
এই পিওর সলভেন্টের দিকে হতে, এইখানে মাঝখানে হচ্ছে এসপিএম বা সেমি পারমিয়েবল মেমব্রেন দেওয়া আছে। সলিউশনের যে ফ্লোটা এটা নিচের দিকে আসবে কেন? ডিউ টু গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি নিচের দিকে আসবে, ঠিক আছে। আর ওপরের দিকে যাবে কেন? ওপরের দিকে যাবে হচ্ছে ডিউ টু ডিফারেন্স ইন ভেপার প্রেশার। কারণ কি, পিওর সলভেন্টের ভেপার প্রেশার পি নটে, আর এই সলিউশনের ভেপার প্রেশার হচ্ছে পি টোটাল, আর পি নটে হচ্ছে পি টোটালের থেকে বড়। তো এইটার ভ্যালু হচ্ছে পি নটে, এইটার ভ্যালু হচ্ছে পি টোটাল। পি নট এ হচ্ছে পি টোটালের থেকে বড়, তার মানে এইটা বেশি এটা কম, তাহলে অটোমেটিক্যালি কী হবে, বেশির থেকে কমের দিকে যাবে। এই জন্য এই দিক থেকে, এই পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে মুভমেন্ট হতে যাবে। তাহলে এদিকে হচ্ছে এদিকেও হচ্ছে, ঠিক আছে, হচ্ছে মানে কি হতে চাচ্ছে। তা আমার নেট মুভমেন্ট কী হবে? নেট মুভমেন্ট হবে হচ্ছে সলভেন্টের থেকে সলিউশনের দিকে। এই যে নেট মুভমেন্টটা সলভেন্টের থেকে সলিউশনের দিকে হবে। এই নেট মুভমেন্টটাকে কি বলা হয়? অসমোসিস বলা হয়। এবার অনেকে ভাবছ যে এইভাবে হবে মুভমেন্ট হবে, কিন্তু এখানে নেট মুভমেন্ট হবে। এটা তোমাদের কোশ্চেনে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে। এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে? তোমাদের একটা কোশ্চেন দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এই নেট মুভমেন্টটা মানে নেট কথাটার উপরে এতটা জোর দিচ্ছি কেন। নেট মুভমেন্ট of solvent from কোন দিক থেকে কোন দিক? 1 নম্বর less concentrated solution থেকে more concentrated solution। 2 নম্বর more solvent থেকে less solvent এর দিকে। 3 নম্বর more vapor pressure থেকে less vapor pressure এর দিকে। 4 নম্বর হাইপোটনিক সলিউশন থেকে হাইপারটনিক সলিউশনের দিকে। থ্রু SPM is called osmosis। দেখো কি বলছে, নেট মুভমেন্ট অসমোসিসের ডেফিনেশন, নেট মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম লেস কনসেন্ট্রেটেড সলিউশন থেকে মোর কনসেন্ট্রেটেড। লেস কনসেন্ট্রেটেড মানে কি? সলিউট কম আছে, সলভেন্ট বেশি আছে। মোর কনসেন্ট্রেটেড মানে কি? সলিউট বেশি আছে, সলভেন্ট কম আছে। তাহলে যেদিকে সলভেন্ট, অটোমেটিক্যালি কী হলো যে সলভেন্ট থেকে সলিউশনের দিকে হবে, মানে যেদিকে সলভেন্টের পরিমাণ বেশি থাকবে সেখান থেকে যেদিকে সলভেন্টের পরিমাণ কম আছে সেখানে হবে মুভমেন্টটা। তাহলে লেস কনসেন্ট্রেটেড মানে মোর সলভেন্ট ইজ ইকাল টু থেকে মোর কনসেন্ট্রেটেড মানে হচ্ছে তোমার সলভেন্ট যেখানে কম, মানে বেশি সলভেন্টের থেকে কম সলভেন্ট। প্রথমটা ক্লিয়ার? মোর সলভেন্ট থেকে লেস সলভেন্ট, হ্যাঁ, বেশি সলভেন্ট যেদিকে আছে সেখান থেকে কম সলভেন্ট যেদিকে আছে সেদিকে হবে। মোর ভেপার প্রেশার থেকে লেস ভেপার প্রেশার। ভেপার প্রেশার বেশি মানে কি? পিওর সলভেন্ট বেশি আছে। ভেপার প্রেশার কম মানে কি? সলিউট বেশি আছে বা হচ্ছে তোমার সলভেন্ট কম আছে। তাহলে মোর ভেপার প্রেশার মানে সলভেন্ট বেশি আছে, বেশি থেকে কমের দিকে। হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক মানে হচ্ছে লেস কনসেন্ট্রেটেড সলিউশন, মানে লেস কনসেন্ট্রেটেড মানে কি? সলিউট কম আছে, সলভেন্ট বেশি আছে, থেকে হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক মানে হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন, মানে ওখানে সলিউট বেশি আছে, সলভেন্ট কম আছে, তাহলে বেশি সলভেন্ট থেকে কম সলভেন্টের দিকে। থ্রু SPM ইজ কল্ড অসমোসিস। মানে এই যে চারটা লেখা আছে এই চারটাই হচ্ছে অসমোসিসের ডেফিনেশন। বোঝা গেল?
একটা জিনিস দেখো, এটা একটা কন্টেনার, দুটো ভাগ, কন্টেনারটাকে দুই ভাগ করা আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এসপিএন দিয়ে, ঠিক আছে। এই পাশে যে সলিউশনটা আছে সেটার কনসেন্ট্রেশন হচ্ছে C1, এই পাশেরটার কনসেন্ট্রেশন হচ্ছে C2। এদিকেরটার ভেপার প্রেশার P1, এদিকেরটার ভেপার প্রেশার কি P2, দুটো এসপিএন দিয়ে আলাদা করা, ঠিক আছে। আমি ধরলাম C1 ইজ গ্রেটার দেন C2, C1 ইজ গ্রেটার দেন C2, এই দুটো কি কনসেন্ট্রেশন, তার মানে C1 হচ্ছে কনসেন্ট্রেটেড বেশি C2 এর থেকে, ঠিক আছে। যখন কনসেন্ট্রেশন বেশি তার মানে কি সলিউট বেশি সলভেন্ট কম, তাহলে অটোমেটিক্যালি কি হবে, C1 এর যে ভেপার প্রেশার সেটা C2 এর থেকে কম হবে, তার মানে P2 ইজ গ্রেটার দেন P1 লিখতে পারি আমি, তাই তো। তো P2 ইজ গ্রেটার দেন যদি P1 হয় তাহলে আমার কি এদিকে ভেপার প্রেশার বেশি এদিকে ভেপার প্রেশার কম, এদিকে কনসেন্ট্রেটেড বেশি এদিকে কনসেন্ট্রেশন কম, তার মানে এদিকে সলভেন্ট কম এদিকে সলভেন্ট বেশি, অটোমেটিক্যালি আমার মুভমেন্টটা কী হবে, এদিক থেকে এদিকে হবে। কারণ কি, এই যে এটার জন্য ডিউ টু, তাই তো। এবার বোঝা গেল। আচ্ছা, এবার নেট মুভমেন্ট আমার এদিক থেকে এদিক হলো, নেট মুভমেন্ট নেট মুভমেন্ট। আচ্ছা, তোমাদের আর একটা নতুন টপিক আসবে, সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশনে কি হয়, এদিকে কনসেন্ট্রেটেড বেশি এদিকে C1 গ্রেটার দেন C2, হ্যাঁ, এদিকে কনসেন্ট্রেটেড বেশি এদিকে কনসেন্ট্রেশনটা কম, তাহলে কি হবে, ডিফিউশনটা হবে হচ্ছে এদিক থেকে এদিকে, মানে কনসেন্ট্রেশনের জন্য ডিফিউশন মানে মুভমেন্টটা হবে হচ্ছে এদিক থেকে এদিকে। তাহলে ওভারঅল আমার এদিকে মুভমেন্ট হচ্ছে ভেপার প্রেশারের জন্য, এদিকে হচ্ছে ডিফিউশনের জন্য, আমার নেট মুভমেন্ট হলো এদিক থেকে এদিক, তাহলে আমার এটা কি, এটা হচ্ছে অসমোসিস, নেট মুভমেন্টটা আমার কি অসমোসিস। বোঝা গেল। এবার আসবো অসমোটিক প্রেশার, যেটাকে আমরা দেখা যাচ্ছে পাই দিয়ে। এই সাইডে হচ্ছে C1 কনসেন্ট্রেশন, P1 হচ্ছে ভেপার প্রেশার, এদিকে হচ্ছে C2 কনসেন্ট্রেশন, P2 হচ্ছে ভেপার প্রেশার। আচ্ছা, C1 ইজ গ্রেটার দেন C2, তাহলে অটোমেটিক্যালি কী হবে, P1 ইজ লেস দেন P2। বোঝা গেল। এদিক থেকে আমরা কি দিচ্ছি, P এক্সটার্নাল, এক্সটার্নালি আমরা একটা প্রেশার জেনারেট করছি। আমাদের নেট মুভমেন্ট কি হবে, একটু আগে যেটা দেখালাম অসমোসিস, এদিক থেকে এদিকে হবে, আর এক্সটার্নাল প্রেশারের জন্য একটা মুভমেন্ট একটা পার্টিকুলার টাইম পরে এদিক থেকে এদিকে মুভমেন্ট হবে, যেটাকে বলা হচ্ছে রিভার্স অসমোসিস বা আরও। এটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, মানে এখন খালি মার্কিংগুলো করে নেই। আচ্ছা, ইফ P external প্লাস P1 ইজ ইকাল টু P2 হয়, দেখো কি বলছে আমাদের, কি আমাদের হচ্ছে C1 ইজ গ্রেটার দেন C2, মানে এইটা কনসেন্ট্রেটেড এটা থেকে বেশি, তাহলে ভেপার প্রেশার কোনটার বেশি, 2 এর বেশি 1 এর থেকে, তার মানে আমাদের অসমোসিস কী হবে, এদিক থেকে এদিকে হবে, মানে সলভেন্টের যে মুভমেন্টটা নেট মুভমেন্ট এই দিক থেকে এদিকে হবে, তাই তো। মানে আমাদের
এই দিক থেকে সলভেন্টের মুভমেন্টটা এদিকে হবে, ঠিক আছে। তার মানে অটোমেটিক্যালি কি P2 এর পরিমাণ বেশি। এইবার আমি কি করলাম, বাইরের থেকে এক্সটার্নাল, এই যে P এক্সটার্নাল একটা প্রেশার লাগালাম আমি। এবার যখন P এদিকে, এটার প্রেশার কি P1 এদিকে লাগছে আর P2 এদিকে লাগছে, ওভারঅল P2 বড় জন্য নেট মুভমেন্ট এদিকে। আমি এদিক থেকে P1 এদিকে ধাক্কা মারছে, আমি আবার এদিক থেকে কী করলাম, P এক্সটার্নাল দিলাম, তাহলে P এক্সটার্নাল আর P1 যখন P এক্সটার্নাল প্লাস P1 ইজিক্যাল টু P2, মানে আমি বাইরের থেকে যে প্রেশারটা লাগালাম আর আমার যেটা প্রেশার লাগছিল এদিকে সেটা P2, এই দুটো যোগফল যখন P2 এর সমান হয়ে যাবে, মানে P এক্সটার্নাল প্লাস P1 ইজিক্যাল টু P2 হবে, তখন কি হবে, নো নেট ফ্লো অফ সলভেন্ট। যখন দুই দিকের প্রেশার সেম হয়ে যাবে তখন সলভেন্টের কোনো ফ্লো হবে না, কোনো রকমের সলভেন্ট ফ্লো হবে না, মানে আগে যে অসমোসিসটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে P এক্সটার্নাল, যেটাকে আমরা বলি কি অসমোটিক প্রেশার বা পাই, ইজিক্যাল টু, এই যে P এক্সটার্নাল এটার কথা বলছি, ইজিক্যাল টু কী হবে, P2 মাইনাস P1, P2 মাইনাস P1 হবে। এটা আমাদের অসমোটিক প্রেশারের সূত্র বেরিয়ে গেল। এইবার আসবো হচ্ছে এটার ডেফিনেশনে, এক্সটার্নাল প্রেশার required to prevent osmosis from taking place is called osmotic pressure অথবা পাই। কি বলছে এখানে মেন কি হলো, দেখো এদিকে আমাদের অসমোসিস ছিল এদিক থেকে এদিকে, মানে কারণ কি P2 এর ভ্যালু P1 এর থেকে বেশি, তার মানে এদিক থেকে এদিকে নেট মুভমেন্ট হচ্ছিল, অসমোসিস হচ্ছিল আমাদের, আর এদিক থেকে হচ্ছে P1 প্রেশার ছিল। আমরা কি করলাম, বাইরে থেকে একটা প্রেশার লাগালাম P এক্সটার্নাল, এই P এক্সটার্নাল আর P এক্সটার্নাল প্লাস P1 এর ভ্যালু কি হলো, P2 এর ইকুয়াল হয়ে গেল। তখন কি হয়ে গেল, আমাদের নেট মুভমেন্টটা অসমোসিস যেটা হচ্ছিল দুই দিকের প্রেশার ইকুয়াল হওয়াতে বন্ধ হয়ে গেল। তখন কি হবে, নো নেট ফ্লো অফ সলভেন্টের কোনো ফ্লো হবে না, বন্ধ হয়ে গেল। এই যে P এক্সটার্নাল, এটাকেই কি বলে, অসমোটিক প্রেশার বা পাই বলা হয়, যেটার ভ্যালু কি P এক্সটার্নাল ইজিক্যাল টু P1টাকে এদিকে নিয়ে যাও, P2 মাইনাস P1, ঠিক আছে। এবার সূত্র মানে ডেফিনেশনটা কি বেরোচ্ছে, এক্সটার্নাল প্রেশার রিকোয়ার্ড টু প্রিভেন্ট অসমোসিস ফ্রম টেকিং প্লেস ইজ কল্ড দ্য অসমোটিক প্রেশার। বাইরের থেকে তোমরা যে পরিমাণ প্রেশার লাগালে অসমোসিস বন্ধ হয়ে যাবে সেটাকে কি বলে, অসমোটিক প্রেশার বা পাই বলা হয়। আচ্ছা, ইফ P external is greater than pi is equal to P external plus P1 is greater than P2. Direction of flow of solvent reverses. It is called reverse osmosis or RO. কি এতক্ষণ কি ছিল, এতক্ষণ হচ্ছে P এক্সটার্নাল ছিল P2 মাইনাস P1, মানে আমার P এক্সটার্নাল প্লাস P1 ছিল ইজিক্যাল টু P2, মানে এই P এক্সটার্নাল আর এই P1 যোগ করলে P2 এর ইকুয়াল হচ্ছিল, তখন আমাদের সেটাকে কি বললাম, অসমোটিক প্রেশার। এইবার আমাদের কি হলো, P এক্সটার্নাল হচ্ছে পাই বা অসমোটিক প্রেশার থেকে বেশি হয়ে গেল, মানে আমরা প্রেশার লাগাতেই থাকলাম। এই P এক্সটার্নালের যে ভ্যালু সেটা P
P2 মাইনাস P1 এর থেকে বড় হয়ে গেল, তাহলে কি হলো P এক্সটার্নাল প্লাস P1 ইজ গ্রেটার দেন P2, P2 এর থেকে বেশি হয়ে গেল। এখন কি হবে, যখন এরকম হবে P external plus P1 is greater than P2, direction of flow of solvent reverses, it is called the reverse osmosis or RO. আগে আমার অসমোসিস এদিকে হচ্ছিল, যখন তারপর আমরা কি করলাম P external লাগালাম, লাগাতে লাগাতে একটা সময় আসলো কি P external plus P1 is equal to P2 হয়ে গেল, অসমোসিস বন্ধ হয়ে গেল। আমরা বাইরের থেকে প্রেশার লাগাতেই থাকলাম, P external আরও বাড়াতে 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 কী হলো, P external কি হলো, পায়ের থেকে বড় হয়ে গেল। তার মানে P external প্লাস P1 এর ভ্যালু P2 এর থেকে বেশি হয়ে গেল। তখন কি হলো, আমাদের যেটা অসমোসিস নেট মুভে এদিকে হওয়ার কথা ছিল, তখন সলভেন্টের মুভমেন্টটা এদিক থেকে এদিকে হতে থাকলো। এটাকে কি বলে, অসমোসিস এদিকে, উল্টো দিকে কি রিভার্স অসমোসিস। বোঝা গেল? এটা ছিল আমাদের অসমোটিক প্রেশার আর রিভার্স অসমোসিস। Calculation of osmotic pressure OP. এটা কে দিয়েছিল, একজন বৈজ্ঞানিক যার নাম হচ্ছে ভ্যান ডফ ইকুয়েশন। সেটা হচ্ছে পাই অথবা অসমোটিক প্রেশার ওপি ইজ ইকাল টু ক্যাপিটাল CRT। এখানে পাই কি, পাই হচ্ছে অসমোটিক প্রেশার ইন ATM, আর হচ্ছে 0.082 অথবা 1/12 লিটার ATM পার মোল কেলভিন। সি হচ্ছে মোলারিটি, টেম্পারেচার টি হচ্ছে কেলভিন। টেম্পারেচারকে আমরা কিসে রাখবো, কেলভিনে রাখবো। দেখো ক্যালকুলেশন অফ ওপি, অসমোটিক প্রেশার তো আমরা বুঝলাম জিনিসটা কি। এবার ক্যালকুলেট করবো কীভাবে, ক্যালকুলেট করার সূত্র হচ্ছে পাই অসমোটিক প্রেশার ইজ ইকুয়াল টু CRT। এটাকে কি বলে, ভ্যান ডফ ইকুয়েশন বলা হয়, কারণ ভ্যান ডফ নামক বৈজ্ঞানিক এটা দিয়েছিলেন। পাই হচ্ছে, এখানে পাই কি, পাই হচ্ছে অসমোটিক প্রেশার ইন ATM, ATM-এ বেরোবে। ATM মানে টাকা তোলা ATM না, এটা অ্যাটমসফেরিক প্রেশারের ইউনিট। আর এখানে আর হচ্ছে, আর এর ভ্যালু হচ্ছে 0.082 অথবা 1/12 লিটার ATM পার মোল কেলভিন। সি হচ্ছে মোলারিটি, আর টেম্পারেচারকে রাখবে কিসে, কেলভিনে। এবার আসবো সলিউশন। আইসোটনিক টাইপ অফ সলিউশনের মধ্যে প্রথমটা হচ্ছে কি, আইসোটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন, আইসোটনিক, the solutions which have equal osmotic pressure at same temperature। যেমন মনে করো এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটার কনসেন্ট্রেশন C1, টেম্পারেচার হচ্ছে T, এটার কনসেন্ট্রেশন C2, এটার টেম্পারেচারও কি T, দুটো কি, দুটো সেম টেম্পারেচারে আছে। এদের ক্ষেত্রে কি হবে, ফর আইসোটনিক সলিউশন পাই1 ইজ ইকাল টু পাই2 অথবা C1RT ইজ ইকাল টু C2RT। RT কাটা, তার মানে C1 ইজ ইকাল টু C2। এটা হচ্ছে আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে হবে। ইফ পাই1 is not equal to পাই2,
let pi 1 is greater than pi 2, C1 RT is greater than C2 RT, RT RT কাটা, তাহলে কি হবে C1 is greater than C2 হবে। এটা কি কনসেন্ট্রেশন বেশি, এটার কনসেন্ট্রেশন কি কম। কনসেন্ট্রেশন বেশি মানে কি এটা হবে হচ্ছে হাইপারটনিক সলিউশন, আর এটার কনসেন্ট্রেশন কি কম, এটাকে আমরা কি বলবো হাইপোটনিক সলিউশন বলবো। বোঝা গেল। আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে কি, আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে হচ্ছে সলিউশনস হুইচ হ্যাভ ইকুয়াল অসমোটিক প্রেশার অ্যাট সেম টেম্পারেচার। এটা মনে রাখবে, টেম্পারেচার যেন সেম হয়। এটা দুটো সলিউশন, একটা হচ্ছে C1 টেম্পারেচার টিতে, C2 টেম্পারেচার টিতে, টেম্পারেচার সেম। আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে কী হবে, pi 1 ইজিক্যাল টু pi 2 হবে, তার মানে C1 RT ইজিক্যাল টু C2 RT, RT RT কাটা C1 ইজিক্যাল টু C2। এবার মনে করো pi 1 ইজিক্যাল টু ইট নট ইজিক্যাল টু pi 2, মানে আইসোটনিক সলিউশন হলো না, তাহলে কী হবে, আমরা ধরে নিলাম pi 1 ইজ গ্রেটার দেন pi 2, তার মানে C1 RT ইজ গ্রেটার দেন C2 RT, RT RT কাটা, তার মানে C1 ইজ গ্রেটার দেন C2। C1 আর C2 কি কনসেন্ট্রেশন, C1 গ্রেটার দেন C2, C1 হচ্ছে C2 এর থেকে বেশি, তার মানে যেটার কনসেন্ট্রেশন বেশি সেটাকে আমরা কি বলি হাইপারটনিক সলিউশন বলি, যেটার কনসেন্ট্রেশন কম সেটাকে কি বলি হাইপোটনিক সলিউশন বলি। হাইপার মানে হচ্ছে বেশি, কনসেন্ট্রেশন বেশি, হাইপো মানে হচ্ছে কম, কনসেন্ট্রেশন কম। বোঝা গেল। এবার আসবো টাইপস অফ অসমোসিস। অসমোসিস কত টাইপের হয়। দেখো টাইপস অফ অসমোসিস কত ধরনের হয়। ফার্স্ট দেখো, এটা হচ্ছে একটা কী বলবো, এটা পাত্র, এটার ভিতরে এটা হচ্ছে SPM, প্রত্যেকটার ক্ষেত্রে তাই। তিনটা পাত্র আছে আমার কাছে, ভিতরে একটা সলিউশন আছে, বাইরে একটা সলিউশন আছে, দুটোর কি কনসেন্ট্রেশন আলাদা, ভিতরটার কনসেন্ট্রেশন C1, বাইরেটা হচ্ছে C2, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। আর প্রত্যেকটা ক্ষেত্রে এইটা, এটা, এটা, এই তিনটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে।
প্রথমটার ক্ষেত্রে কি দেখো, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে C1 ইজ গ্রেটার দেন C2, মানে ভেতরের যে সলিউশন আছে সেটার কনসেন্ট্রেশন বাইরের সলিউশনের থেকে বেশি। এবার ভেতরে যদি বেশি কনসেন্ট্রেটেড, বাইরে যদি কম কনসেন্ট্রেটেড হয়, তাহলে কি হবে, সলভেন্ট বাইরের থেকে ভেতরের দিকে প্রবেশ করবে, মানে এই সেমি পারমিয়েবল দিয়ে। কারণ কি, যেদিকে কনসেন্ট্রেশন বেশি থাকে সেখানে হচ্ছে, আর যেখানে কনসেন্ট্রেশন কম থাকে কমের থেকে বেশির দিকে যায়, বেশি কনসেন্ট্রেশনের দিকে যায় সলভেন্ট। তাহলে বাইরের থেকে ভেতরের দিকে সলভেন্ট আসবে। যখন বাইরের থেকে ভেতরে আসবে তখন আমরা কি বলবো, এটাকে এন্ডসমোসিস, ভেতরের দিকে ঢুকছে। তখন কি হবে, এইখানে দেখো সলভেন্ট যত আস্তে আস্তে বাড়তে, মানে ঢুকতে থাকবে বাড়তে থাকবে, এটা কি হবে, ফুলবে। ওই জন্য বলা হচ্ছে সোয়েলিং টেক্স প্লেস। সোয়েলিং মানে কি, ফুলে ওঠা। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে আসো, C2 ইজ গ্রেটার দেন C1। C2 হচ্ছে বাইরেরটা, C1 হচ্ছে ভেতরেরটা। এবার বাইরেরটা কনসেন্ট্রেটেড বেশি, ভেতরেরটা কি কনসেন্ট্রেটেড কম, তাই তো? তাহলে সলভেন্টের মুভমেন্ট কোথা থেকে কোথা হবে, ভেতর থেকে বাইরে হবে। মানে ভেতরের এখান থেকে সলভেন্ট কী হবে, বাইরে যাবে, কারণ কি বাইরের কনসেন্ট্রেশনটা বেশি সলিউশনে। তখন কি হবে, ভেতর থেকে যখন বাইরের দিকে সলভেন্ট বেরোবে, ভেতরের সলভেন্টের পরিমাণ কম হয়ে যাবে। তখন তাকে কি বলবো, এক্সসমোসিস, মানে সলভেন্ট এক্সিট করছে বাইরের দিকে, এক্সিটের দিকে বেরোচ্ছে। তখন কী হবে, শ্রিঙ্কিং, মানে এটার ভেতর থেকে যদি সলভেন্ট বেরোতে থাকে, এটা কী হবে, আস্তে আস্তে চুপসে যাবে এইভাবে। সেই জন্য কী বলা হয়, শ্রিঙ্কিং টেক প্লেস। শ্রিঙ্ক মানে হচ্ছে চুপসে যাওয়া। আচ্ছা, এবার যখন C1 আর C2, C1 ইজ ইকাল টু C2, মানে এটা কি আইসোটনিক সলিউশন দুটোই, বাইরেরটা আর ভেতরেরটার কনসেন্ট্রেশন কি সেম। তখন কি হবে, সলভেন্টের কোনো মুভমেন্ট হবে না, এটার শেপ চেঞ্জ হবে না। তখন কি হবে, নো অসমোসিস, কোনো রকমই অসমোসিস হবে না। বোঝা গেল? তাহলে সোয়েলিং কখন হয় আর শ্রিঙ্কিং কখন হয়, কোনটা এন্ডসমোসিস কোনটা এক্সসমোসিস। এবার একটা পয়েন্ট নোট দিয়ে লেখো, নোট 0.91% weight by volume solution of NaCl, যেটাকে বলা হয় কি স্যালাইন, is isotonic with blood। যারা ভাবছো যে ডাক্তারি পড়তে গেলে এইসব কেমিস্ট্রি পড়ে কী হবে, ফিজিক্স পড়ে কী হবে, এই যে দেখো এই যে এটা যে পড়লে টপিকটা, যে যখন কনসেন্ট্রেশন বেশি কম হবে তার ক্ষেত্রে কী হতে পারে। 0.91% ওয়েট বাই ভলিউম সলিউশন অফ NaCl, যেটাকে স্যালাইন বলা হয়, ইজ আইসোটনিক উইথ ব্লাড। 0.91% ওয়েট বাই ভলিউম মানে কি, 100 ml এর মধ্যে 0.91 গ্রাম সল্ট আছে, NaCl বা টেবল সল্ট আছে। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের রক্তের সাথে, ব্লাডের সাথে আইসোটনিক সলিউশন, মানে দুটো অসমোটিক প্রেশার হচ্ছে সেম। এবার যদি মনে করো এর থেকে বেশি কনসেন্ট্রেটেড হয়, তাহলে কি হবে, বাইরে তোমরা যেটা স্যালাইন যেটা আমাদের পুশ হবে সেটার কনসেন্ট্রেশন কি বেশি, আর আমাদের রক্তের মধ্যে যে সেল আছে RBC, WBC, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের ভেতরের যে এনভায়রনমেন্টটা সেটার কনসেন্ট্রেশন কি কম, বাইরেরটা বেশি ভেতরেরটা কম, বাইরেরটা বেশি ভেতরেরটা কম। বাইরেরটা যখন বেশি ভেতরেরটা কম, তখন কী হবে, ভেতর থেকে সলভেন্ট বেরোবে, তার মানে আমাদের ব্লাডের RBC, WBC থেকে কী হবে, সলভেন্ট বেরোতে থাকবে, বেরোলে কী হবে, RBC, WBC চুপসে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষ মারা যাবে। আচ্ছা, যদি এর থেকে কম হয়, কনসেন্ট্রেশন এটা না হয় এর থেকে কম হলো, কম হওয়া মানে কি, ভেতরে বেশি বাইরে কম, মানে ব্লাডের মধ্যে যে RBC, WBC এদের ভেতরের সলিউশনের যে কনসেন্ট্রেশন, সেটা আমরা যে বাইরের থেকে নিচ্ছি স্যালাইনটা, সেটার কনসেন্ট্রেশন কী হবে, ভেতরেরটা বেশি হবে বাইরেরটা কম হবে। তখন কি হবে, ভেতরেরটা বেশি বাইরেরটা কম, তখন বাইরের থেকে সলভেন্ট ঢুকবে RBC, WBCর ভিতরে, ঢোকার ওটাকে কী বলবো, এন্ডসমোসিস বলবো। একটা সময় কী আসবে, তখন ঢুকতে থাকবে সোয়েলিং হবে, ফুলে যাবে, RBC, WBC ফুলে যাবে, ফুলে যাওয়ার পরে একটা সময় পরে ফেটে যাবে, ফেটে গেলে কী হবে, মানুষ মারা যাবে। এই জন্য 0.91% ওয়েট বাই ভলিউম সলিউশন অফ NaCl সলিউশন ইজ আইসোটনিক উইথ ব্লাড। এই জন্য কেমিস্ট্রির এই কনসেন্ট্রেশন টার্ম ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। যত রকমের ইঞ্জেকশন, তারপরে স্যালাইন, এসব সম্পূর্ণ কি আমাদের
বডির যে ফ্লুইড আছে যতগুলো বা সেল আছে সেগুলোর সাথে আইসোটনিকভাবে বানানো হয়। বোঝা গেল? আজকের লেকচারটি এতটুকুই থাকবে। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করবে, আর তোমাদের কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।